হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব প্রাইমারি টেট পরীক্ষা তোমাদের সবার খুব ভালো হয়েছে। কালকে যে আমি ইংলিশ পেডাগজির অ্যান্সার কিটা দিয়েছিলাম, একটা দুটো ভুল ছিল তাড়াহুড়োর জন্য, তাই ভাবলাম আরও একবার ভিডিওটাকে করে দেওয়া যাক, যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন তৈরি না হয়। যে একটা দুটো কোয়েশ্চেনে ডাউট আছে সেটা আমি এক্সপ্লেন করে দেবো, যাতে তোমাদের আরও ব্যাপারটাকে বুঝতে সুবিধা হয়। তাহলে চলো শুরু করা যাক, বেশি সময় নষ্ট করবো না, একদম টু দ্য পয়েন্ট চলে যাবো আমি। প্যাসেজ আর পড়ছি না, কারণ অনেক টাইম লাগবে। প্রথম যে 61 কোয়েশ্চেনটা ছিল, দ্য ফ্রেজ বিহাইন্ড দ্য সিনস রেফার্স টু ওয়ার্ক ডান। তাহলে এই যে বিহাইন্ড দ্য সিন, এর মানেটা কি আমাদের জানতে চেয়েছে। বিহাইন্ড দ্য সিন মানে হচ্ছে এই ফ্রেজটার যে সিক্রেটলি মানে গোপন ভাবে যদি কিছু করা হয় সেটাকে আমরা বলি বিহাইন্ড দ্য সিন। তাহলে এখানে সঠিক উত্তর কি? একদমই যেটা সহজ ছিল, অপশন সি, সারপ্টিসিয়াসলি, যেটাকে হচ্ছে মানে কি গোপন ভাবে। নেক্সট 62 কি বলছে? ইন দ্য ব্রিফ টেলিফোনিক কনভারসেশন, যে সংক্ষিপ্ত টেলিফোনে কথা হয়েছিল, অ্যাডাম স্মিথ স্টেটেড, অ্যাডাম স্মিথ কি বলেছিল? দ্যাট অ্যানে এল হুইলিয়ার মাস্ট হ্যাভ ফেল্ট দ্যাট, এই যে ব্যক্তি যিনি নোবেল পেয়েছিলেন তিনি কেমন অনুভব করেছিলেন? তাহলে কি অবশ্যই কি তিনি খুব ভালো অনুভব করেছিলেন, তিনি ওভারওয়েলমড হয়ে গেছিলেন যে বাহ আমি নোবেল পেয়েছি, তার মানে কি জিনিসটা তার খুব ভালো লেগেছিল। তাহলে এটাও একদম বেসিক কোয়েশ্চেন ছিল, প্রত্যেকের সঠিক উত্তর করা উচিত। নেক্সট এই যে 63 কোয়েশ্চেনটা ছিল, এটা প্যাসেজ থেকে হলেও এটা কিন্তু একটা ইংলিশ পেডাগজির কোয়েশ্চেন। কিরকম? কি বলছে? এক্সপ্লোর নিউ থিংস উইথ ইট, মানে এর সাথে তুমি নতুন নতুন জিনিসের সন্ধান করো, মানে কি অন্বেষণ করো। এখানে এক্সপ্লোরেশন বেসড লার্নিং, এক্সপ্লোরেশন বেসড লার্নিং মানে কি সব জায়গায় যে আমাদের সবসময় ঘুরে বেড়াতে হবে তা না। নতুন নতুন জিনিস আমরা কিভাবে ভাবতে পারি, নতুন নতুন জিনিস আমরা কিভাবে চিন্তা করতে পারি, মানে কি আমাদের যে ইমাজিনেশন পাওয়ার সেটা বলছে। তাহলে এক্সপ্লোরেশন বেসড লার্নিং হেল্পস চিলড্রেন লার্ন থ্রু, এই যে এক্সপ্লোরেশন বেসড লার্নিং এটা ছাত্রছাত্রীদের শিখতে কিসের মাধ্যমে সাহায্য করে? ধরো তোমাকে আমি একটা কোনো ওই যে রিবুক্স কিউব দিয়ে দিলাম, যেখানে ওই ধাঁধা মেলাতে হয় না, গোল গোল একটা চৌকোর মতো থাকে। তাহলে ওখানে তোমার কি হবে? তোমার উৎসাহ জন্মাবে, তুমি চেষ্টা করবে যে এই লালের সাথে কেন লাল আসছে না, তুমি ইনকোয়ারি করবে হলুদের সাথে কেন হলুদ যাচ্ছে না, সাদার সাথে কেন সাদা যাচ্ছে না, সব কেন গোল পাকিয়ে যাচ্ছে। তার মানে কি যতই এক্সপ্লোরেশন নতুন নতুন জিনিসের মাধ্যমে তোমাকে পড়ানো হবে, বিশেষ করে শিশুদের, তখন কি তোমাদের মধ্যে উৎসাহ জন্মাবে, তোমরা নতুন নতুন জিনিসকে ইনকোয়ারি করে জানার চেষ্টা করবে এবং সেটাকে সলিউশন করার চেষ্টা করবে। তাহলে অপশন ডি একদম সঠিক। যেগুলো কনফিউশন আছে সেগুলো কিন্তু আমি তোমাদের একদম ব্যাখ্যা করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট 64 ওভারটোন, ওভারটোন অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ রেফার্স টু। তাহলে ওভারটোন মানে কি কোনো একটা জিনিসের থেকে আর একটাকে ছাপিয়ে যাওয়া, সেটাই হচ্ছে ওভারটোন। যেমন তুমি আমার থেকে উচ্চ স্বরে কথা বলতে পারো, তার মানে কি তুমি আমার থেকে ওভারটোন করে গেলে। ঠিক এইরকম ভাবে এটা যেহেতু একটা রিসার্চ, তাহলে কি এনি ফ্রিকোয়েন্সি নিয়ে ওখানে রিসার্চ হচ্ছিল। এনি ফ্রিকোয়েন্সি হায়ার দেন দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, একটা ফান্ডামেন্টাল বা মৌলিক ফ্রিকোয়েন্সির থেকে ওই যে ফ্রিকোয়েন্সিটা হায়ার ছিল, যেটা আমরা রিসার্চে দেখেছি। নেক্সট 65 আই রিকল দ্যাট ইউ ওয়্যার অন দ্য নোবেল কমিটি। আই রিকল মানে কি স্মরণ করা বা মনে করা, যে তুমি কোথায় ছিলে, যে তুমি নোবেল যে কমিটি সেটাতে ছিলে। তাহলে আমরা কি জানি, বি ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, তাহলে আই রিকল এইটুকুই ভয়েস চেঞ্জ হবে। এবং এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে ইট ইজ বিং রিকল্ড, এটা কোন টেন্সের ফর্মুলা? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ। ইট ওয়াজ বিং রিকল্ড কোথায়? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের সঠিক কি হয়ে গেল? ইট ইজ রিকল্ড, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের ফর্মুলা। আর একটা কি ইট ওয়াজ রিকল্ড, এটা কিসের? পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্মুলা। তাহলে একদম বেসিক, তোমরা যদি অপশনের মধ্যে যাও যে একটাই মাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের কি আছে? প্যাসিভের ফর্মুলা রয়েছে। ক্লিয়ার? নেক্সট 66 স্টেটমেন্ট 1 আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ওয়্যার টেকিং এ ক্লাস when you heard that you have received the Nobel Prize। অর্থাৎ আই আন্ডারস্ট্যান্ড আমি কি বুঝতে পারছি, দ্যাট ইউ ওয়্যার টেকিং এ ক্লাস, তুমি কি করছিলে? একটা ক্লাস নিচ্ছিলে। when you heard, যখন তুমি শুনেছিলে, দ্যাট ইউ হ্যাভ রিসিভড দ্য নোবেল প্রাইজ, যে তুমি এই নোবেল প্রাইজটা পেয়েছো। স্টেটমেন্ট 2 কি বলছে? আই কম্প্রিহেন্ড, আমি এটা বুঝতে পারছি, দ্যাট
ইউ ওয়ার টিচিং ইউর স্টুডেন্টস, যে তুমি তোমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলে, when you learned, যখন তুমি জানতে পেরেছিলে, of having received the নোবেল প্রাইজ, যে তুমি এই নোবেল প্রাইজটা পেয়েছো। সে প্যাসেজে কি আছে দেখা যাক, কারণ এটা একটু কনফিউজিং কোয়েশ্চেন আছে। কি বলছে দেখো, আই গ্যাদার মানে কি, এখানে আমি জানতে পেরেছিলাম বা ইনফরমেশনটাকে আমি সংগ্রহ করেছিলাম। দেখো এই টেন্স যেটা আছে এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্স আছে, ক্লিয়ার। কিন্তু পরেরটা দেখো, দ্যাট ইউ ওয়ার টিচিং, যে আপনি পড়াচ্ছিলেন, কোন টেন্স হলো, পাস্ট কন্টিনিউয়াস। when you heard, যখন তুমি জানতে পেরেছিলে, that you had won the নোবেল প্রাইজ, যে তুমি নোবেল প্রাইজটা জিতেছিলে। তাহলে কি you had won the নোবেল প্রাইজ, আগে সে নোবেল প্রাইজটা জেনেছিল, কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে কি সে শুনেছিল, কি টেন্স, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা জানি, কিন্তু এখানে একটু গন্ডগোল রয়েছে প্রশ্নে। দেখো এখানে কি বলেছে, ইউ ওয়ার টেকিং এ ক্লাস, আপনি ক্লাস নিচ্ছিলেন, এতটুকু আমাদের ঠিক, কারণ পড়ানো ক্লাস নেওয়াটা ঠিক, ক্লিয়ার। এখানে কি বলেছে, ইউ হার্ড, when you heard that you have, তাহলে যখন আপনি শুনেছিলেন যে আপনি নোবেলটা পেয়েছেন, তাহলে এখানে যদি আমরা হ্যাভ এর পরিবর্তে হ্যাড বসাতাম, তাহলে এটা আমাদের একটা পাস্ট পারফেক্ট টেন্স হতে পারত। কিন্তু যদি আমরা তর্কের খাতিরে যাই, যে সেন্টেন্সের মিনিংগত দিক দিয়ে যদি আমি তর্কের খাতিরে যাই, তাহলে আমি এখানে দুটো স্টেটমেন্টকে ট্রু বলতে পারি। কিন্তু যদি আমরা একটু কনসেপচুয়ালের দিক দিয়ে যাই, যদি আমরা সেন্টেন্সটাকে সঠিক করতে চাই, এখানে প্রাইমারি বোর্ড কোন উত্তরটা নেবে সেটা আমি ক্লিয়ার করতে পারছি না, কারণ এখানে দুটো ভিত্তিতে আমরা মিনিংটাকে ধরতে পারি। যেমন এই যেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এখানে আমরা কি জানি, পাস্ট কন্টিনিউয়াস যেহেতু আছে, আমরা প্যাসেজে দেখে এসেছি সেই একই ফর্মুলা অনুযায়ী এটা পাস্ট পারফেক্ট টেন্স হলে সেন্টেন্সের মিনিংটা ঠিক হতো। কিন্তু যদি আমি মিনিংগত দিক দিয়ে যাই, সব কনসেপ্ট বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো দুটো স্টেটমেন্টই সঠিক, কারণ একটা পড়াচ্ছিলেন আর একটা ক্লাস নিচ্ছিলেন, এর মধ্যে খুব একটা যে ডিফারেন্স আছে তা না। কিন্তু যদি আমরা একদম টু দ্য পয়েন্ট চাই, যে যদি আমাদের একটা সঠিক উত্তর বাছতেই হয়, তাহলে দেখো এখানে যেটা আছে, যে ইউ ওয়ার টিচিং ইউর স্টুডেন্ট, যে তুমি কি করছিলে, তোমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলে। when you learned, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস এবং এটাও একটা পাস্ট টেন্স। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স না হলেও পাস্ট কন্টিনিউয়াসকে আমরা করতে পারি, কিন্তু যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা লিখছি, আমাদের একটা পাস্ট পারফেক্ট লিখতে হবে, যেটা আমরা হ্যাভ লিখেছি ওটাকে হ্যাড লিখতে হবে, আর একটাকে আমাদের পাস্ট সিম্পল লিখতে হবে। কিন্তু যদি আমি তর্কের খাতিরে যাই, তাহলে আমাদের প্রথম স্টেটমেন্টটাকে ফলস বলতে হবে, দ্বিতীয় স্টেটমেন্টটাকে ট্রু বলতে হবে। আবারও বলছি, এটা কনফিউজিং আছে, পর্ষদ চাইলে দুটো উত্তরই ওরা আবার সঠিক করে দিতে পারে যদি চ্যালেঞ্জ হয়। কিন্তু যদি আমরা টেন্সগত দিক দিয়ে যাই, যদি আমরা স্টেটমেন্টটাকে বাদ দিয়ে শুধু আমরা মনে করব যে টেন্সের দিক দিয়ে আমি যাব, তাহলে কিন্তু আমাদের অপশন বিটাকেই নিতে হবে, যে স্টেটমেন্ট টুটাকে সত্য বলতে হবে আর একটাকে ফলস বলতে হবে। যদি আমরা মিনিংগত দিক দিয়ে যাই, তাহলে আমরা দুটো স্টেটমেন্টকেই আবার ট্রু বলতে পারি। তাহলে এটা একটু কনফিউজিং রয়েছে, যদি একটা বাঁচতেই হয়, আমি এখানে বিটা বাঁচলাম, যেহেতু টেন্সগত দিক দিয়ে প্রথম স্টেটমেন্টে একটু গন্ডগোল আছে, ক্লিয়ার। তাহলে দেখা যাক প্রাইমারি বোর্ড কোনটা দেয়। নেক্সট, ডেলিউজড অ্যাজ গিভেন ইন দ্য প্যাসেজ ইজ অ্যান, তাহলে ডেলিউজের মানে কি, আমাদের মানে যদি আমরা নাও জানি, আমরা একবার প্যাসেজে চলে যাই, কোথায় এই ডেলিউজটা আছে সেখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোথায় আছে, ইউ ওয়ার টিচিং, কোথায় গেল, দেখো এখানে আছে, I gather that it must all be a fairly overwhelming thing to happen and you were deluged। তাহলে এই যে ডেলিউজ আছে, ডেলিউজ মানে কি, আনন্দে, বন্যায়, জোয়ারে প্লাবিত হয়ে যাওয়া। তাহলে এই যে ডেলিউজটা আছে, এটাকে কি করা হয়েছে, এই সেন্টেন্সটাকে একটা
প্যাসিভ সেন্টেন্স করা হয়েছে, আর প্যাসিভে আমরা কি জানি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়। তাহলে একদম একটা বেসিক কোয়েশ্চেন, সেই কনসেপ্ট যদি তোমরা কাজে লাগাও, এটা ভার্বের থার্ড ফর্ম মানে কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? ইট সিমস such a wonderful combination of head and the hands, এই কোয়েশ্চেনটাও কিন্তু একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, এবং এটা কি ইংলিশ পেডাগজির প্রশ্ন, প্যাসেজের মধ্যে দিয়ে দিয়েছে। কিভাবে দেখো, ইট সিমস এটা মনে হয় such a wonderful combination of head and hands, কিরকম কম্বিনেশনে কাজটা বা ওই গবেষণাটা হয়েছে, মাথা কাজে লাগানো হয়েছে আর হাত কাজে লাগানো হয়েছে। ইউজ অফ হেড অ্যান্ড হ্যান্ডস পেডাগোগিক্যালি রেফার্স টু, পেডাগোগিক্যালি এই যে হাতের কাজ আর মাথার কাজকে আমরা কিভাবে রেফার করি, ব্যবহার করি, সেটাও আমরা বলতে পারি। এখানে তোমরা অনেকেই এই লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং এ টিক মেরে দেবে। আমরা কি জানি পেডাগোগিক্যালি আমরা যে প্রসেসটা জানি সেটা কি আমরা লার্নিং বাই ডুইং, কেন আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। এই পেডাগোগিক্যালি যখন আমরা ইংলিশ পেডাগজি পড়ি বা বিভিন্ন সিডিপি চ্যাপ্টার পড়ি, আমরা কি দেখেছি লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইং মানে কি করার মাধ্যমে শিক্ষা। তাহলে এই করার মাধ্যমে শিক্ষা মানে আমরা কি শুধু হাত কাজে লাগাবো, আমরা কি মাথা কাজে লাগাবো না? তাহলে এই যে লার্নিং বাই ডুইং, এখানে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কের উপরে জোর দিই, এবং সেই প্র্যাকটিক্যাল ওয়ার্কে আমরা ইমাজিনেশন পাওয়ার অর্থাৎ আমাদের যে থিঙ্কিং পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা বলেছি লার্নিং বাই ডুইং। অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টটা হয়, এই এক্সপেরিমেন্টটাও কি লার্নিং বাই ডুইং। অর্থাৎ তুমি যদি কোনো এক্সপেরিমেন্ট করো, সেটাকে তুমি একবার করছো, ব্যর্থ হতে পারে, কিন্তু যখনই তুমি করছো তার মধ্যে ভাবনা, চিন্তা, ইমাজিনেশন, থিঙ্কিং সবটাই জড়িত আছে। তাহলে এই লার্নিং বাই ডুইং এর মধ্যেও এই থিঙ্কিংটা জড়িত। আর আমাদের পেডাগোগিক্যালি লার্নিং বাই থিঙ্কিং আর ডুইং কোনো মেথডই নেই। ক্লিয়ার? নেক্সট 69, ইট ওয়াজ নট এক্সপেক্টেড, এটা প্রত্যাশিত ছিল না, অ্যান্ড নট প্রেডিক্টেড, এবং এটাকে আন্দাজও করা যায়নি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য অ্যাবভ এক্সপ্রেশন। তাহলে এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের একটা কোরিলেটিভ কনজাংশন দিয়ে করতে হবে, সেটাকে আমরা দুটোই নট করে দিয়েছি। তাহলে কি ইট ওয়াজ নাইদার এক্সপেক্টেড, এটাকে প্রত্যাশিতও ছিল না, নট প্রেডিক্টেড, এটাকে আন্দাজও করা যায়নি। তাহলে আমরা কি জানি নাইদারের সাথে নর আমরা কোরিলেটিভ কনজাংশন বসাই। ক্লিয়ার? নেক্সট পরের কোয়েশ্চেন গুলো দেখা যাক। অ্যান্টিক, অ্যান্টিক অ্যাজ রেফার টু ইন দ্য প্যাসেজ মিনস, তাহলে ওই যে বালকটাকে বলা হয়েছিল তার ব্যবহারটা অ্যান্টিক ছিল, তার মানে কি একটু বোকা বোকা, খামখেয়ালি, পাগলাটে এইরকম ব্যবহার। তাহলে কি অপশন সি, একদম বেসিক কোয়েশ্চেন ছিল এটা। 71 কি, দ্য হার্ডসম্যান ট্রাই টু ফুল দ্য ভিলেজার্স বিকজ, তিনি ওই যে বালকটা সে খালি গ্রামবাসীদের বোকা বানাতে চাইতো, চেষ্টা করতো, কেন? কারণ তার একটু মজা হতো। হি ওয়ান্টেড টু ডিরাইভ সাম ফান, সে খালি বলতো এই যে বাঘ আসছে বাঘ আসছে, ক্লিয়ার, কিন্তু আসতো না, একদিন আবার সত্যি সত্যি আসলো। তাহলে 72 দেখা যাক। ইন অ্যান ওপেন অ্যান্ড আনঅ্যাসেমড ম্যানার দিস ফ্রেজ অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ মিনস, আমি তোমাদের একটা কনসেপ্ট বলে দিয়েছিলাম, যখনই তোমরা কোনো জিনিস বুঝতে পারবে না তোমরা ডাইরেক্ট প্যাসেজে চলে যাবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে কি কনটেক্সটের ভিত্তিতে যদি আমরা গেস করি, এখানে কি ব্ল্যাটেন্টলি মানে কি চরমভাবে। ক্লিয়ার? একদম যদি তোমরা কন্টেন্টের ভিত্তিতে বা কনটেক্সটের ভিত্তিতে গেস করো, দেখবে তোমরা প্যাসেজে উত্তর পেয়ে গেছো। 73, এখানেও দেখো দুটো স্টেটমেন্ট আছে। নো ওয়ান রাস্ট টু দ্য ল্যাডস এড, কেউ ওই বালকটাকে সাহায্য করতে যায়নি। অ্যাজ দে ফেল্ড, যেহেতু তারা বুঝতে পেরেছিল, হি ওয়াজ ফুলিং দেম, সে তাদেরকে বোকা বানাচ্ছে। একটা স্টেটমেন্ট, তাহলে এই স্টেটমেন্টটা সত্যি যে তাদেরকে কি করছিল, বারবার মিথ্যে কথা বলছিল, ওই জন্য তারা যায়নি। নো ওয়ান টার্নড আপ টু হেল্প দ্য ল্যাড, কেউ ফিরেও আসেনি ওই বালকটাকে সাহায্য করার জন্য। অ্যাজ দে ওয়ার টায়ার্ড অফ হিজ অ্যান্টিক্স, তারা বিরক্ত হয়ে গেছিল তাদের এই খামখেয়ালি কাজ দেখে। তাহলে দেখো ওই যে অপশনটা আমরা দেখেছিলাম, প্রথমের যে স্টেটমেন্টটা ছিল একজন ক্লাস নিচ্ছে আর পড়াচ্ছে, যেমন একই রকমের স্টেটমেন্ট, ঠিক এখানেও কিন্তু একই রকমের স্টেটমেন্ট একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানেও দুটো স্টেটমেন্টই আমাদের সত্য। ক্লিয়ার? নেক্সট 74, ফাইন্ডিং সামথিং অর সামওয়ান, তার মানে কি কাউকে খুঁজে বের করা। দ্য ফ্রেজাল ভার্ব ফর কোটেড এক্সপ্রেশন ইজ, তাহলে এই যে কাউকে খুঁজে বের করা তার মানে কি লুকিং ফর, কাউকে খোঁজা। ক্লিয়ার? তাহলে লুকিং ফরওয়ার্ড মানে কি কোনো কিছু একটা ঘটবে বা কোনো কিছু একটা, ধরো এই যে 1 জানুয়ারি আসছে, আমরা লুকিং ফরওয়ার্ড করছি যে 1 জানুয়ারি আসবে, ওটা কিন্তু খোঁজা নয়, লুকিং ফর মানে খোঁজা। 75, দ্য ভিলেজার্স হোপড, ভিলেজার্সরা আশা করেছিল দ্যাট দেয়ার ওয়ার্নিং উড ডিসুয়েড দ্য ল্যাড, ডিসুয়েড মানে কি কাউকে ভুলিয়ে ভালিয়ে মানিয়ে সঠিক পথে নিয়ে আসা, যে তাদের ওয়ার্নিংটা বালকটাকে সঠিক পথে নিয়ে আসবে, অর্থাৎ ওই যে মিথ্যে কথাটা আর বলবে না। তাহলে ইফ দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ রিরিটেন, যদি এই যে উপরের সেন্টেন্সটাকে আবার লেখা হয় উইথাউট অল্টারনেটিং দ্য মিনিং, আমরা কিন্তু মিনিংটাকে অল্টারনেট করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। হোয়াট উইল বি দ্য কারেক্ট অপশন, তাহলে কি এখানে দেখো এটাও পাস্ট টেন্স আছে,
এটাও পাস্ট টেন্স আছে, এবং এখানে দেখো ইজ প্রেজেন্ট টেন্স, ইজ প্রেজেন্ট টেন্স, ইজ প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা যদি এই কোনো মিনিং নাও বুঝি, বেসিক একটা টেন্সের ফর্মুলা কাজে লাগাই, তাও আমরা বুঝতে পারবো। কিন্তু যেহেতু আমাদের মিনিংটা বুঝতে হবে, দ্যাট দেয়ার ওয়ার্নিং উড ডিসুয়েড দ্য ল্যাড, এই যে তাদের ওয়ার্নিংটা, যে তাদেরকে মানিয়ে ফিরিয়ে আনতে পারবে, ওয়াজ হোয়াট দ্য ভিলেজার্স হোপড, এটাই ভিলেজাররা কি করেছিল, আশা করেছিল। তাহলে এটা একটা ক্লজে লেখা হয়েছে, নাউন ক্লজে। ক্লিয়ার? নেক্সট, অ্যান ওল্ড ম্যান কেম ফরওয়ার্ড টু কমফোর্ট হিম, একটা বৃদ্ধ মানুষ এসেছিল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কাকে? ওই বালকটাকে। কমফোর্ট অ্যাজ ইউজড ইন দিস লাইন ক্যান বি রিপ্লেসড উইথ, তাহলে কমফোর্ট মানে কি, আমরা একদম বেসিক্যালি জানি কনসোল মানে কি, তাকে সান্ত্বনা দেওয়া বা মানানো। ক্লিয়ার? নেক্সট, নান টার্নড আপ বিকজ দে ফেল্ট দ্যাট হি ওয়াজ স্টিল জোকিং, কেউ ফিরে আসেনি, বিকজ দে ফেল্ট কারণ তারা অনুভব করেছিল বা বুঝতে পেরেছিল, দ্যাট হি ওয়াজ স্টিল জোকিং যে সে এখনো কি মজা করছে। তাহলে এখানে দেখো আমরা ক্লজ জানি, ক্লজে আমরা কি জানি, একটা হয় প্রিন্সিপাল ক্লজ, আর একটা কি আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ। আর আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি জানি, সেখানে একটা থাকবে মেন ক্লজ, যেটা হবে একটা প্রিন্সিপাল ক্লজ, এবং তার সাথে অনেকগুলো কি থাকতে পারে, তার সাথে অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। অর্থাৎ কি, একটাই হচ্ছে মেন ক্লজ, যেমন একটাই হচ্ছে মেন গাছ, তার অনেক ডালপালা থাকতে পারে, যদি গাছ মারা যায় ডালপালা মারা যাবে, তাহলে গাছের উপরে ডালপালাগুলো নির্ভরশীল। ঠিক তেমনি কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেন ক্লজ, তার আশেপাশে অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে যেগুলো তার উপর নির্ভরশীল। তাহলে নন টার্নড আপ এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এই বিকজ দে ফেল্ড কারণ তারা বুঝতে পেরেছিল, দ্যাট হি ওয়াজ স্টিল জোকিং, এই দুটোই কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আমাদের অনেকের মনে হবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? কারণ এখানে অনেকগুলো ক্লজ দেখতে পাচ্ছি, তিনটে ভার্ব দেখতে পাচ্ছি, কিন্তু না, এখানে কম্পাউন্ড সেন্টেন্সে কি হতো, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকতো, এখানে কিন্তু একটাই প্রিন্সিপাল ক্লজ। তোমরা যারা আমার অ্যাডভার্ব ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স, ওইসব ক্লজ, মানে নাউন ক্লজ, এইসব ক্লাসগুলো দেখো না, ওগুলো দেখলে বুঝতে পারবে, আমি কিন্তু তোমাদের বলেছিলাম। তাহলে এটা আমাদের ওই ধরনের কনসেপ্টে আমরা কাজে লাগাতে পারি। তাহলে আমাদের নাউন টার্নড আপ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বাকি দুটো সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? এ উলফ স্নিকিং অ্যামং দ্য ফ্লক, তাহলে ফ্লক মানে আমরা সবাই জানি বাচ্চাদের কোয়েশ্চেন, কালেকটিভ নাউন, এখানে ব্যাখ্যা করার কিছু নেই। দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই যে গল্পটা ছিল এর মোরালটা কি, তাহলে কি, ডু নট বিলিভ কাউবয়েজ, কেউ কাউবয়েজদের বিশ্বাস করে না। নন ডিসবিলিভস এ লায়ার, এই যে কোয়েশ্চেনটা ছিল এইটাকে চোখে ধাঁধায় ভুল হয়ে যেতে পারে। নান মানে কি, কেউ না, ডিসবিলিভ মানে কি, অবিশ্বাস। এখানে যদি থাকতো নান বিলিভস এ লায়ার, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা সঠিক হতে পারতো বা মোরালটা। তাহলে নান ডিসবিলিভস এ লায়ার, তার মানে কি, কেউ একজন মিথ্যুককে অবিশ্বাস করে না। তাহলে অবিশ্বাস করে না মানে কি করে, বিশ্বাস করে। তাহলে কি সঠিক উত্তর হয়ে যাবে, লায়ার্স আর অলওয়েজ এক্সপোজড, মিথ্যুকরা কি হয়, সর্বদা তারা এক্সপোজড হয়ে যায়, তাদের যে মিথ্যে কথা বলছে সেটা বেরিয়ে আসে। এ গুড পিস অফ হ্যান্ডরাইটিং ইন ইংলিশ ইনভলভস, এবারে আমরা দেখছি পেডাগজির কোয়েশ্চেন। তাহলে কি, সেখানে আইডিয়া থাকতে হবে, সেখানে প্রেজেন্টেশন থাকতে হবে, সেখানে কোহেরেন্স থাকতে হবে। এইসব কোয়েশ্চেন আমার করানো একদম সবাই আমার স্টুডেন্টরা কমন পেয়েছে, আশা করছি তোমরাও কমন পেয়েছো। তাহলে পেডাগজিক্যাল গ্রামার মানে কি, যে গ্রামারকে আমরা কনটেক্সটের ভিত্তিতে পড়াই। আমি বারবার যখন তোমাদের ক্লাস করাতাম বলতাম কনটেক্সটের ভিত্তিতে যেটা পড়ানো হবে তার উপরে কিছু হয় না, তার মানে পেডাগজি। আর কি আউট অফ দ্য কনটেক্সট মানে কি, কনটেক্সটের বাইরে গিয়ে পড়ানো। তুমি ধরো টেন্স পড়াচ্ছ, তুমি উদাহরণ দিলে হয়তো ম্যাথ থেকে, এরকম করলে হবে না, কনটেক্সটের ভিত্তিতে পড়াতে হবে। তাহলে এই স্কোরিং গাইড ইউজ টু ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের কোয়ালিটি মানে যে গুণগত মান সেটাকে মূল্যায়ন করতে সাহায্য করে, সেটাকে আমরা সবাই জানি রুব্রিক্স। ক্লিয়ার? এই কোয়েশ্চেনে আমি করিয়েছিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ 20টা ভাওয়েল সাউন্ড আছে, 24 কনসোনেন্ট সাউন্ড আছে, টোটাল 44 সাউন্ড। আমরা জানি 21টা কনসোনেন্ট, 5টা ভাওয়েল, কিন্তু এখানে সাউন্ড বলেছে। ক্লিয়ার? আমি এই কোয়েশ্চেন তোমাদের করিয়েছিলাম। স্টাডি অফ মিনিং, এই কোয়েশ্চেনও আমি তোমাদের করিয়েছি। সিমেন্টিক্স, একদম বেসিক কোয়েশ্চেন। আর একটা কি, ইফেক্টিভ লার্নিং ইন এ ক্লাসরুম সিচুয়েশন টেক্স প্লেস হোয়েন দ্য লার্নার্স আর, ইফেক্টিভ লার্নিং মানে কি, এই কোয়েশ্চেন আমি তোমাদের করিয়েছি। কার্যকরী শিক্ষা, তুমি একটা ক্লাসে সেই ক্লাসটা খুব ইফেক্টিভ হবে, কার্যকরী হবে, কখন হবে, যখন ইন্টারেক্টিভ হবে। ইন্টারেক্টিভ মানে কি, তুমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করছো, স্টুডেন্টরা তোমাকে প্রশ্ন করছে, এরকম ভাবে বোথ ওয়েজ ইন্টারাকশন। এইরকম কোয়েশ্চেন আমি সব করিয়েছি তোমাদের। এই কোয়েশ্চেনও কিছুদিন আগে করিয়েছি। হোয়েন ইয়ং লার্নার্স আর টট টু ইমপ্রুভ দেয়ার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন, অর্থাৎ কি, যখন ইয়ং লার্নারদের তাদের যে স্পেলিং
স্পেলিং, ধরো কেউ ক্যাট বানানটাকে সিটিএ করেছে, তার মানে কি সেটা ভুল করেছে, সেখানে সঠিক করতে হবে। কেউ পাংচুয়েশনে ভুল করেছে, তাহলে কি আমাদের সেটাকে সঠিক করতে হবে। তাহলে সঠিকতা মানে কি, ইমপ্রুভ দেয়ার অ্যাকুরেসি, অ্যাকুরেসি মানেই সঠিকতা, তাকে জিনিসটাকে সঠিক করিয়ে দিতে হবে। 87 কি বলছে, রাইটিং দ্য টাইটেল অফ এ স্টোরি অন দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে একটা ব্ল্যাকবোর্ডে গল্পের টাইটেলটাকে লেখা হয়েছে। দ্য টিচার্স আস্ক দ্য ক্লাস টু গেস হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট, টিচার কি বলছে, স্টুডেন্টদেরকে বলছে তোমরা এই গল্পটা কি সম্বন্ধে আছে সেই টাইটেলটাকে দেখে গেস করো, আন্দাজ করো। হি অর সি ডাজ দিস টু, তিনি এটা কেন করছেন, তাহলে কেন করছেন। লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট, অর্থাৎ গল্পের যে বিষয়বস্তুটা আছে সেটাতে ওই টাইটেলের মধ্যেই থেকেই তারা গেস করতে পারবে, আন্দাজ করতে পারবে যে এই বিষয়। যেমন আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম দ্য ব্র্যাভো বিট্টু বা দ্য অনেস্ট উডকাটার, সেটাকে করানোর আগে তিনি অনেস্টের কথা বলছেন, সেটাকে করানোর আগে তিনি ব্রেভারির কথা বলছেন, সেই একই কনসেপ্ট থেকে এসছে। এই ক্লাসও আমি তোমাদের করিয়েছি। ডিসলেক্সিয়া, এটাকেও আমি তোমাদের করিয়েছি। রিডিং ডিসঅর্ডার, ব্যাখ্যায় যাচ্ছি না, সবই তোমাদের আমি করিয়েছি। হুইচ ইভ্যালুয়েশন ইজ ডান বাই দ্য টিচার ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং, তাহলে লার্নিং করতে করতে, যেটা আমি তোমাদের বলেছিলাম ইউনিট টেস্ট, টার্ম টেস্ট, সেটাকে আমি কি বলেছিলাম ফরমেটিভ, আর একদম শেষে কি করানো হয় সাবমেটিভ ইভ্যালুয়েশন, ফাইনাল পরীক্ষা, অ্যানুয়াল এক্সাম, সব কোয়েশ্চেন দেখো আমি তোমাদের করেছি, প্রত্যেকটা তোমাদের কোয়েশ্চেন কমন, এই কোয়েশ্চেনটাও কমন। দ্য পারপাস অফ সিসিই ইন লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সিসিই কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের যে উদ্দেশ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হওয়া উচিত, এই যে পেডাগজির কোয়েশ্চেনগুলো এসেছে তোমাদের প্রত্যেককেই করিয়েছি, এবং তোমাদের যে আমি গ্রামারের ক্লাসগুলো বলেছিলাম করতে সেখান থেকেও সব কমন এসছে। তাহলে তোমাদের পরীক্ষাটা ইংলিশে অবশ্যই ভালো হবে। কেন হবে, কারণ আমি তোমাদেরকে জিনিসগুলো একদম সহজ করিয়ে দিয়েছিলাম, কারণ আমি হিট করতে চেয়েছিলাম যে এক্সামিনার কোন পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে পারে সেইটাকে আমি হিট করতে পেরেছিলাম। এবং দেখো তোমাদের আমি প্রত্যেকটাই কমন দিয়ে দিয়েছি। এখানে আমি বলবো না যে আমার খুব কৃতিত্ব, কারণ আমি আমার ওয়ে অফ থিঙ্কিং, আমার ওয়ে অফ পড়াশোনার যে তোমাদেরকে আমি যেভাবে পড়াই, আমি একটা ক্লাস আনবো যে কিভাবে আমি এই যে কোডটাকে ব্রেক করেছিলাম যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে। এটা কোনো গেস নয়, এর জন্য রয়েছে অনেক রিসার্চ, তার উপরে একটা ক্লাস আমি তোমাদের আনবো, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। ইউটিউবে ওইরকম ক্লাস তোমরা কোথাও পাবে না, কারণ এর জন্য রয়েছে অনেক রিসার্চ, অনেক গবেষণা, অনেক পড়াশোনা। ক্লিয়ার? তাহলে এই যে সিসি এর পারপাসটা, এই কোয়েশ্চেন আমি তোমাদের কিছুদিন আগে করিয়ে দিয়েছি। টু অ্যাসেস দেয়ার লার্নিং গ্যাপ, তাদের কোনো লার্নিং এর ক্ষেত্রে গ্যাপ আছে কিনা। হেল্প লার্নারদেরকে সাহায্য করবে অ্যাচিভ দ্য এক্সপেক্টেড লার্নিং আউটকামস ইন বোথ স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক এরিয়াজ অফ নলেজ। স্কলাস্টিক মানে কি, যেটা পড়াশোনা রিলেটেড, বই পড়াশোনা, পরীক্ষা, এইসব হ্যান ত্যান। আর কো স্কলাস্টিক মানে কি, যেটা তোমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি, কেউ খেলাধুলায় ভালো, কেউ গান, আবৃত্তি, ছবি আঁকা, এইসব ভালো। তাহলে দুদিকেই এই সিসি এর মাধ্যমে কি হবে, ইভ্যালুয়েশন করা হবে। ক্লিয়ার? তাহলে এই যে কোয়েশ্চেন গুলো ছিল পেডাগজি, তোমাদের আমি কিভাবে হুবহু কমন দিলাম, বা কনসেপচুয়াল প্রশ্নগুলো কিভাবে কমন এলো, তার উপরে একটা আমি কমপ্লিট কেস স্টাডি নিয়ে আসবো, যেটাকে আমি গত 2 বছর ধরে করেছি। আগের বছরেও কমন দিয়েছিলাম কিভাবে, এইবারেও কিভাবে দিলাম, হয়তো পরের বছরে সেটা নাও কাজ করতে পারে, তাহলে সেটা হবে আমার ব্যাড লাক। কারণ কিভাবে এটা এলো তার উপরে আমি একটা কেস স্টাডি নিয়ে আসছি খুব শীঘ্রই, তোমরা ওই ক্লাসটা দেখবে। তাহলে তোমরা যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের একটা সেই ধারণা তৈরি হবে যে কিভাবে প্রস্তুতিটা নিতে হয়। তাহলে ওই ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এবং তোমাদের পরীক্ষা অবশ্যই ইংলিশে সবার ভালো হয়েছে যারা আমার চ্যানেলটাকে ফলো করেছিলে, কারণ সব কোয়েশ্চেন আমি কমন দিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে কমেন্ট করে জানিও কেমন তোমাদের পরীক্ষা হলো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।